নারী ও পুরুষদের মধ্যে আমাদের সমাজে একটা জেন্ডার ডিভিশন আছে এবং তাতে বিশেষ করে দেখা যায় পুরুষরা অবহেলিত। পুরুষতান্ত্রিক সমাজের সবচাইতে বড় শিকার কিন্তু পুরুষ মানুষ। পুরুষ মানুষ মানেই কাঁদতে পারে না, পুরুষ মানুষের কষ্ট হয় না, পুরুষ মানুষের চোখে জল আসতে পারে না। না, এটা কিন্তু আবার মায়েরা শিখিয়েছেন বেশিরভাগ ছেলেদের, তুই না ছেলে। তো পুরুষ মানুষের নরম প্রবৃত্তি, পুরুষ মানুষ যদি একটু নরম হয় তাকে আমাদের সমাজে ফেমিনিন বলে অপমান করা হয়। তার মানে কি বলতে চাইছেন পুরুষ মানুষও স্যাক্রিফাইস করেন? পুরুষ মানুষই তো বেশি স্যাক্রিফাইস করে, তাদের স্যাক্রিফাইসের কথাটা কোনোদিন উঠে এলো না, এটাই দুঃখের। আপনার এই এম্পাওয়ারমেন্টের পেছনে অবদানকে আজকে বাবার কাছ থেকেও বহু কিছু শিখেছি, মা যে ছিলেন না তা তো বলছি না, কিন্তু বহু পুরুষ মানুষও আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন। ক্রাইম করছে পুরুষরা, এটাই নির্ধারিত হয়ে যায়, তাই জন্য পুরুষদেরকেই সবসময় দোষী সাব্যস্ত করা হয়। এখন আর সমাজ কিন্তু সে অর্থে পুরুষ শাসিত নেই। হ্যাঁ, আর সমাজে মেয়েরা অনেক এগিয়েছেন। তার মানে জেন্ডার ডিভিশনটা এখনো চলছে। একটা পুরুষ কমিশন পর্যন্ত নেই, যেখানে আমাদের দেশে নারী কমিশন, শিশু কমিশন, ট্রান্সজেন্ডার কমিশন, সিনিয়র সিটিজেন অ্যাক্ট, পশু পাখির জন্য আইন, এভরিথিং ইজ দেয়ার। অথচ আমরা একটা পুরুষ কমিশন করার আগে এতবার ভাবছি। তাহলে আপনি কি বলতে চাইছেন যে এই যে আইনের শিক্ষা, যেগুলো ভেরি মাচ ম্যান্ডেটরি প্রত্যেকের জন্য? ডেফিনেটলি সরকার থেকে তো, আপনি বলুন তো বিএনএস যে হলো 23 সালে, কজন জানেন? আজ জজবাত 24 বাংলা থেকে আমরা এসেছি কথা বাজার নিয়ে, গল্প, আড্ডা, প্রচুর কথা। সঙ্গে আছেন ফ্যাবিউলাস গেস্ট, যার নামই তার পরিচয়। নারী ও পুরুষদের মধ্যে আমাদের সমাজে একটা জেন্ডার ডিভিশন আছে এবং তাতে বিশেষ করে দেখা যায় পুরুষরা অবহেলিত। তার জন্য একটা স্ট্রং ভয়েস উঠে এসছে, আর সেই স্ট্রং ভয়েসের নাম হচ্ছে নন্দিনী ভট্টাচার্য। দিদি আজকে আমাদের শো এসছেন, ওয়েলকাম। আপনাকে নিয়ে আজকে আমাদের প্রথম পডকাস্ট কথা বাজার জজবাত 24-এ শুরু। থ্যাংক ইউ। কিন্তু আপনি কিন্তু শুরুতেই একটা সাংঘাতিক কথা বলে ফেলেছেন, যাতে কিন্তু এই পডকাস্টের শুরু থেকেই ভয়ঙ্কর ট্রোল হবে। কারণ আপনি বলে ফেলেছেন যে আমাদের পুরুষরা অবহেলিত। প্রথমেই লোকে আপনাকে ট্রোল করতে শুরু করবে যে কে বলল আপনাকে এই কথা, আপনি কি করে এই কথা বলতে পারলেন। তবে আপনি যে এই কথাটা বলতে পেরেছেন এর জন্য ধন্যবাদ। যে আমরা এই কথাটা কোনোদিন ভাবিনি, এটা কিন্তু আজ বলে নয়, সে আমাদের দাদুদের যুগ থেকেও হয়তো পুরুষরা অবহেলিত। আমাদের আসলে কি বলুন তো, যে পুরুষতান্ত্রিক সমাজের সবচাইতে বড় শিকার কিন্তু পুরুষ মানুষ। আমরা যখন বললাম পুরুষতান্ত্রিক সমাজ, আমরা কি শেখালাম? যে পুরুষ মানুষ বাড়ির কর্তা ছিল না, যে কোনোদিন সেটা বলছি না, কিন্তু যে এই যে পুরুষ মানুষকে কর্তা সাজানো হলো, রবিনহুড সাজানো হলো, পুরুষ মানুষ মানেই সব করতে পারে, তার কোনো দুঃখ নেই, তার কোনো যন্ত্রণা নেই, তার শরীর খারাপ হয় না, তার মানসিক অসুবিধা হয় না, এই করতে গিয়ে পুরুষ মানুষ তার আড়ালে চাপা পড়ে গেলেন। তারা আর কিছু বলতে পারলেন না কোনোদিন যে আমাদের অসুবিধা হচ্ছে। একদমই তাই। আর এবং সেই করতে গিয়ে একটা সময় এলো তারা কিন্তু অনেক কিছুর ক্ষেত্রে অবহেলিত, যেটা কিন্তু দেখবেন অনেক মেয়েদের ক্ষেত্রেও হয়। অনেক সংসারে দেখবেন অনেক মায়েরা আছেন, অনেক মেয়েরাও আছেন, যারা সংসারের বোঝা নিয়েই যাচ্ছেন। তাদের কথা কেউ ভাবে না যে তাদের একদিন শরীর খারাপ লাগতে পারে, তাদের মন খারাপ হয়, তারা হয়তো ঠিক মতন খাচ্ছেনই না, বা তাদেরও কোনো খাবার ভালো লাগতে পারে। অনেক সময় অনেক অ্যাডভার্টাইজমেন্ট এটা দেখায়, দেখবেন যে মা তুমি কি খেতে ভালোবাসো। আমরা কি সত্যিই সবাই জানি আমাদের মা বা বাবা কি খেতে ভালোবাসেন? কারণ আমরা জেনে এসেছি মা বাবা মানেই স্যাক্রিফাইসের প্রতিমূর্তি। আমার এই জায়গাটাতে খুব আপত্তি আছে, এটা কেন হবে? তার মানে কি বলতে চাইছেন পুরুষ মানুষও স্যাক্রিফাইস করেন, পুরুষ মানুষই তো বেশি স্যাক্রিফাইস করেন, আর তাই জন্য তারা বেশি তাদের করে স্যাক্রিফাইসের অবহেলিত? কথাটা কোনোদিন উঠে এলো না, এটাই দুঃখের। আপনি কি মনে করেন যে একটা সন্তানের জীবনে তার মাই শুধু স্যাক্রিফাইস করলেন? আচ্ছা, এই যে আমরা বলি মা সন্তানকে গর্ভে ধারণ করেন, তাহলে আমি যদি আজকে আরও পেছনে চলে যাই, এই সন্তানকে গর্ভে আনার পেছনে তো বাবার বিরাট ভূমিকা, যেটা বলে না যে পুরুষের ঔরসে সন্তানের জন্ম। তাহলে এই ঔরসটা এলো কোথা থেকে? তাহলে তো গর্ভে আসার আগে আর একটা বড় গল্প আছে, এই যেখান জন্যই তো থেকে সন্তানের জন্ম। তাহলে আমরা সে কথাটাকে তো অস্বীকার করে গেলাম এই চিরকাল। জানা কিন্তু অজানা কথার জন্যই আজকে আমাদের কথা বাজার, আর তাই এবং জন্যই এটা আপনার তো অনেক মতন। পুরনো কথা, মানে এটা তো ধরুন আজকে যুগ যুগান্তের সত্যি কথা, যে পুরুষের ঔরসে নারীর নারীর গর্ভে সন্তানের জন্ম। তাহলে আমরা পুরুষের ঔরসটা সারা জীবন অস্বীকারই করে গেলাম। সেটা না থাকলে নারীর গর্ভে সন্তান আসবে কোথা থেকে? কিন্তু দেখবেন সেটা নিয়ে কখনো কোনো কথা নেই। তাহলে দিদি এটা বলুন যে এই জেন্ডার ডিভিশন যে আমাদের সমাজে চলে আসছে, আর তার একটা আহ, একদম আপনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে পুরুষরা কতটা অবহেলিত। পুরুষ মানুষ মানেই কাঁদতে পারে না, পুরুষ মানুষের কষ্ট হয় না, পুরুষ মানুষের চোখে জল আসতে পারে না, এই ধারণাটা আপনি প্রচণ্ডভাবে বদলে না, দিয়েছেন। এটা কিন্তু আবার মায়েরা শিখিয়েছেন বেশিরভাগ ছেলেদের, তুই না ছেলে, বোনের খেলনা নিয়ে নিলি তুই,
কাঁদছিস কেন? তুই বোনকে দিয়ে দে, বা তুই কাঁদছিস, বা ধরুন পাড়ায় মার খেয়ে এসছে, তুই কাঁদছিস কেন? আবার অনেক ছেলেকে পুরুষ শেখানো হয়েছে, মানুষরা কাঁদে না। না, অনেক ছেলেকে শেখানো হচ্ছে তুই দুঘা মেরে আসতে পারলি না। এই যে ধরুন পুরুষের অনেক সময় একটা প্রবৃত্তিও নানান রকম যে জেগে ওঠে, এইভাবেও শেখানো হয়, তুই দুঘা মেরে আসতে পারলি না। অর্থাৎ পুরুষ মানুষকে এটা শেখানোই হচ্ছে। অর্থাৎ পুরুষ মানুষের নরম প্রবৃত্তি, পুরুষ মানুষ যদি একটু নরম হয় তাকে আমাদের সমাজে ফেমিনিন বলে অপমান করা হয়। কিন্তু অনেক পুরুষ আছে দেখবেন যারা হয়তো একটুখানি ফেমিনিন, মানে যারা অন্যরকম একটু নরম সরম, তাদেরকে কিন্তু আমাদের সমাজে খুব একটা সাদরে গ্রহণ করা হয় না। তাদের বাবা মাকেও শুনতে হয়, তোর ছেলেটা তো একদম মেয়েদের মতন। অনেক পুরুষ আছেন যারা নাচ করেন, দেখবেন তাদের সারাক্ষণ শুনতে, কি মেয়েদের মতো নাচ করে তোর ছেলে। অথচ নৃত্যশিল্পী আমাদের ভারতবর্ষের অন্তত নৃত্যকে বিশ্বের দরবারে নিয়ে গেলেন যারা, তারা সবাই পুরুষ মানুষ। অথচ শুনতে হচ্ছে তোর ছেলে মেয়েদের মতো নাচ করে। সেরকম শেফ যারা, তারাও কিন্তু পুরুষ মানুষ, তবু কিন্তু এদিকে বলে শেফটাকে, হ্যাঁ, রান্নাঘরে, এবার না, এবার রান্নাঘরে পুরুষরা ধরুন যায় না। আপনার ছেলে ভালো রান্না করতে জানে এবং সে রান্নাটাকেই কেরিয়ার হিসেবে নেবে ভাবছে, হ্যাঁ, অবভিয়াসলি আপনাকে শুনতে হবে, বা তোর ছেলে রান্নাঘরে, তো, না না, তোর ছেলে তো মেয়েদের মতো রান্না হ্যাঁ, করে, রান্নায় রান্নাঘরে কেরিয়ার যাওয়া করবে, যাবে না। রান্নাকে কেরিয়ার করবে মেয়েদের মতন। অথচ আপনি দেখবেন একমাত্র আজও ভারতবর্ষে অন্তত তরলা দালাল ছাড়া আপনি সেরকম কোনো মেয়ের নাম কোথায় শুনলেন অ্যাজ এ যারা শেফ, অ্যাজ আ একদম শেফ তাই। হয়তো। আচ্ছা, এখানে আবার একটা সেদিন মজার আর্টিকেল পড়লাম জানেন, যে মেয়েদেরকে নাকি এইখানটায় দমিয়ে রাখা হলো। আমি একটা মজার গল্প দেখি, যেখানে মেয়েরা এগোতে পারলেন না, মেয়েরা আমার উপর রেগে যাবেন না, এটা আপনাদেরকেও চিন্তা করতে হবে, যেখানে মেয়েরা এগোতে পারলেন না বলছেন ছেলেরা এগোতে দিল না, পুরুষতান্ত্রিক সমাজ এগোতে দিল না। অথচ যেখানে আপনারা এগিয়ে গেলেন সেখানে কিন্তু আপনারা কোনোদিন স্বীকার করলেন না যে আপনাদের এগোনোর পেছনে অনেক পুরুষেরও ভূমিকা ছিল। সেখানে আপনারা বলছেন আপনারা অজনী সম্ভবা, সেখানে কিন্তু আপনারা নিজের মানে নিজেদের ক্ষমতায় এগিয়ে গেলেন। তাহলে বাকিগুলোতে কেন পারলেন না? তাহলে বাকি জায়গায় পুরুষ মানুষ আপনাদের আটকাতে পারলো কি করে? সেখানে কিন্তু আপনারা পারেননি, তখন আপনারা দোষ চাপিয়ে দিচ্ছেন পুরুষ মানুষ এগোতে দেয়নি। অথচ যেখানে এগিয়ে গেছেন তখন কিন্তু কোথাও স্বীকার করেন না হয়তো তার পেছনে অনেক পুরুষের অবদান ছিল। সেখানে আপনারা মনে করছেন আপনারা অজনী সম্ভবা, আপনারা নিজেদের দক্ষতায় এগিয়েছেন। তাহলে দুটোই স্বীকার করুন। এইটা কি আমাদের সমাজের এই চেতনা যেহেতু এখনো হয়নি, সেই জন্য আমাদের না, এটা ভারতবর্ষের না, না, সমাজের এর ভেতরে পুরুষ মাইনাস মানুষেরও পয়েন্ট। বিরাট অবদান আছে। পুরুষ মানুষ যখনই এম্পাওয়ার্ড নারী দেখেছেন সবসময় বলেছেন বাবা উনি কি বিরাট। আমাদের একটি বিখ্যাত শো আছে, মানে রিয়েলিটি শো, সেখানে যে অনেক মহিলা এসে বলতে থাকেন, আপনি কজনকে এখনো অবধি বলতে শুনেছেন তাদের ওপরে ওঠার পেছনে, তাদের প্রতিষ্ঠা পাবার পেছনে তাদের বাড়ির বাবা, ভাই, দাদা, স্বামী বা ছেলের অবদান আছে? কত পার্সেন্ট বলেছেন? তারা সবাই কেঁদে কেঁদে বলতে এসেছেন যে তারা ভীষণ স্ট্রাগল করে আজকে এখানে পৌঁছেছেন। অন দিস নোট, আপনার এই এম্পাওয়ারমেন্টের পেছনে অবদান কি? হ্যাঁ, অবদান একজনের তো বললে হবে না। আজকে বাবার কাছ থেকেও বহু কিছু শিখেছি। মা যে ছিলেন না তা তো বলছি না। কিন্তু বহু পুরুষ মানুষও আজকে আমাকে এখানে পৌঁছে দিয়েছেন। ইভেন আমি যে কর্পোরেটে চাকরি করতাম, আমি আমার বসের কাছেও সাংঘাতিকভাবে কৃতজ্ঞ। উনি আমাকে ১ম শেখালেন চাকরি করতে গিয়ে যে, "শোনো, ছেলে-মেয়ে বলে কিছু হয় না। তুমি যদি কাজ করো তোমারও প্রমোশন হবে। আর একটি ছেলে কাজ করলে তারও প্রমোশন হবে।" স্যারের কাছে ১ম এটা শিখলাম যে কর্পোরেটে চাকরি করতে এসছো, ছেলে-মেয়ে বলে কোনো ভাগ নেই। হার্ড ওয়ার্ক কাজ করো। ম্যাটার্স। কাজ করলে তোমার উন্নতি হবে। আজও সেই স্যারের সঙ্গে কিন্তু আমার সমান যোগাযোগ, এবং মানে খানিকটা ওনার তৎপরতাতে আমি কিন্তু আমার পুরনো কোম্পানির আইসিসি কমিটিতে আছি পসের। স্যারের সঙ্গে আমার রেগুলার দেখা হয়। তাহলে আমার হাসব্যান্ড না থাকলে আমার এখানে আজ পর্যন্ত আসাই হতো না। ইভেন আমার ভাইরা যারা রয়েছে, সর্বোপরি আমার অল বেঙ্গল মেন্স ফোরামের যারা ছেলেরা, তারা না থাকলে তো কিছু হবেই না। আমার যে সারা জীবনের গান শেখা ধরুন, মানে আমি যতদিন গান গেয়েছি সমস্ত পুরুষ শিক্ষক, তাদের কাছ থেকে যা শিখেছি, বা আরও জীবনের বহু ক্ষেত্রে, সে কর্মক্ষেত্রে বলুন, সংসারে বলুন, আমার বাবা, আমার শ্বশুরমশাই সবাই, মানে আমি পুরুষদের কাছ থেকে প্রচুর সাহায্য না পেলে আজকে এখানে আমার আসা হতো না। তাই সেটা আমি স্বীকার করব না? মেয়েরাও আমায় ভীষণ ভালোবাসেন প্রচুর এই কাজে। আমি কোনোদিন মেয়েদের থেকে সে অর্থে বিরূপতা পাইনি। স্ট্রে তো থাকবেই, সোশ্যাল মিডিয়ায় ২-৪ জন তো গালাগাল করবেনই। সে তো পুরুষ মানুষও অনেকেই করেন। কেন করেন তার মানে রিজন বেটার নোন টু দেম। কিন্তু মেয়েরা আমাকে মানে যে কোনো জায়গায় এত সম্মান করেন, এত ভালোবাসেন। তাদের সাহায্য না পেলেও এখানে আসতে পারতাম না। কিন্তু আমার আজকে এখানে পৌঁছানোর পেছনে প্রচুর পুরুষ মানুষের অবদান আছে। সেখানে আমি যদি এখন ভাবতে শুরু করি আমি অজনী সম্ভবা, আমি আজকে যা করলাম সবটাই নিজে করলাম। ধরুন এত বড় মিডিয়া, এই যে ধরুন আজকেও আপনারা আমাকে ডেকেছেন। তো এই মিডিয়ার যে অসংখ্য ছেলেরা রয়েছেন, মেয়েরা তো আছেনই, মেয়েরাও খুব ভালোবাসেন। কিন্তু সেই ছেলেরাও আগাগোড়া আমার পেছনে এমনভাবে দাঁড়িয়েছে। এত আইনজীবীরা রয়েছেন, পুলিশের এত মানুষ রয়েছেন, সেখানে প্রচুর পুরুষ মানুষ আছেন। তারা না থাকলে তো এটা হতো না। তা আমায় তো সেটা স্বীকার করতে হবে না? এই যে
ছেলেদের জন্য কিছু করার ইচ্ছা, এই এই ইচ্ছাটা কবে থেকে হলো? দেখুন, এটা প্রায় আমার সব পডকাস্টে সবার মুখস্থ হয়ে গেছে শুনে শুনে বা সব ইন্টারভিউতে। তবু এটা আপনার কাছে তো নতুন এসছি, আপনাকে আমার বলতে হবে যে আমি খানিকটা এরমই ছিলাম কিন্তু। আমি নারী বিরোধী কোনো দিনই নই। কিন্তু আমার অনেক মানে আগে থেকেই মনে হতো যে এটা নিয়েও কথা বলা দরকার। যে ছেলেরা ইন আ লাইটার নোট মা আর বউয়ের মাঝখানে স্যান্ডউইচ হয়ে পড়েন বিয়ে হলেই। আমরা কেউ কোনোদিন এটা বুঝতেই পারলাম না। ছেলেদের এই প্রবলেমটা নিয়ে মেয়েরা কোনোদিন বুঝতে পারবে না। কারণ কোনো মেয়েকেই মা আর শাশুড়ির মধ্যেও স্যান্ডউইচ হতে হয় না, বাবা আর বরের মধ্যেও স্যান্ডউইচ হতে হয় না। ডেফিনেটলি এক্সেপশন প্রুভস দ্য ল, কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা কিন্তু নিয়মের পর্যায়ে পড়ে যায়নি। কিন্তু একটি ছেলে আপনি জিজ্ঞেস করে দেখবেন, আমি জানি না আপনার ছেলে আছে কিনা, থাকলে দেখবেন ছেলে যে বিয়ে হবে না ওর কিন্তু টেনশন শুরু হয়ে যাবে। মা আর বউয়ের বনিবনা হবে তো। আমার মনে হয় যুধিষ্ঠির যদি আজ থাকতেন, তিনি ওই স্বর্গযাত্রার সময় তাকে যদি জিজ্ঞেস করা হতো, তাকে কিন্তু এটাই জিজ্ঞেস করা হতো মানে যে সবচেয়ে সুখী কে, তার বোধহয় উত্তর হতো এটাই যে বাড়িতে মা আর বউয়ের মধ্যে সদ্ভাব আছে। ওদের এর তো থেকে কোনো বড় ঝামেলাও ছিল না, মনে পাঁচজন পাঁচজন সামলে সেটা তো দিত। উনি বলতে পারবেন তো যে কি ছিল ঝামেলা। কিন্তু মা আর বউয়ের মধ্যে যে বাড়িতে সদ্ভাব আছে সেরকম সুখী পুরুষ আমার মনে হয় আর না কেউ সেটা নেই। এখনকার মানে সমাজে পাওয়াই দুষ্কর। আগেও খুব দুষ্কর ছিল। দেখুন, যদি আপনি বলেন আজকে মেয়েরা ভীষণ খারাপ হবে, আচ্ছা তাহলে আমায় বলুন তো, এই যে পুরোনো দিনে এই যে ললিতা পাওয়ারজি, গীতা দে ছিলেন আমাদের শ্রদ্ধেয়া, ছায়া দেবী ছিলেন, বিনতা রায় ছিলেন, তারপরে হিন্দিতে আরও অনেকে ছিলেন, শশিকলাজি ছিলেন, তাহলে এই চরিত্রগুলো এলো কোথা থেকে? বিন্দুজি ছিলেন, সব শাশুড়ি হতেন যারা, যারা ছেলের বউয়ের জীবন একেবারে পাগল করে দিচ্ছেন, হাজব্যান্ডকে উঠতে বসতে গালাগাল করছেন, তাহলে এই চরিত্রগুলো কোথা থেকে এলো? সে তো কত পুরোনো দিনের কথা। তখনও তাহলে এরম ছিলেন। তারপর ওই একটি সিনেমা ছিল না ৭৪, যে মলিনা দেবী ছিলেন, শ্রদ্ধেয়া মলিনা দেবী, তাহলে এইসব চরিত্র কোত্থেকে এলো? তাহলে তখনও এরম মহিলারা ছিলেন, তখন হয়তো আইনগুলো ছিল না। আজকে মেয়েরা আইনের অনেকটা সাপোর্ট পেয়েছেন, তাই অনেক মেয়ে সেটা সাহায্য নিয়ে অনেক কিছু করছেন। কিন্তু আজও অনেক মেয়ে আছেন যারা খুব ভালোভাবে সংসার সংসার করছেন, করতে চায়। সংসার টানছেন, সংসারের পেছনে সময় দিচ্ছেন, সবাইকে দেখছেন, ইভেন অর্থনৈতিকভাবে সংসারকে টেনে নিয়ে যাচ্ছেন। এবং দুঃখের বিষয় আজও বহু মেয়ে আছেন যারা এই আইনের কথাগুলো জানেনই না, যারা নিত্যদিন অত্যাচারিত হচ্ছেন, তাদের খবর আমরা কেউ রাখিই না। আজকে কোর্টে গেলে আপনি যেহেতু নিজে পেশায় আইনজীবী, আপনিও জানেন কত মেয়েও কোর্টের চক্কর কেটে মরে যাচ্ছেন এবং কত মেয়েকে উকিলরা ঠকাচ্ছেন। পুরুষ মানুষ তো ঠকছেনই, সে কথা ছেড়ে দিন, সে তো আমার থেকে ভালো কেউ জানে না। কিন্তু বহু মেয়েও আছেন যারা এরকম আইনের মারপ্যাচ কিছুই বোঝেন না, তাদেরকেও কীভাবে অনেক আইনজীবী ঠকিয়ে নিয়ে যাচ্ছেন, ভুলভাল কথা বলে মেনটেনেন্স পাচ্ছেন না, দিনের পর দিন চক্কর কাটছেন, কারণ তাদের পয়সার জন্যেই, বাবার জন্যেই হয়তো, কারণ তাদের আইন কিছু তারা জানে না। মেয়েরা কি ঘুরছেন না? সব মেয়েই ভালো আছেন? কখনো না। আচ্ছা, আইন নিয়ে কথা বলছেন যখন দিদি, তাহলে একটু বলি। সব ক্ষেত্রেই ক্রাইম করছে পুরুষরা, এটাই নির্ধারিত হয়ে যায়। তাই জন্য পুরুষদেরকেই সবসময় দোষী সাব্যস্ত করা হয়। এখন আপনি যেটা বললেন ইভেন, যে অনেক মেয়েরা মহিলারা জানে না যে মানে কি আছে আইনে এবং না। পুরুষও এবং জানেন না। এবং বহু পুরুষও কিছুই জানেন না। হ্যাঁ, কোনো আমাদের দেশে লিগ্যাল অ্যাওয়ারনেস বলতে কিচ্ছু নেই। সঙ্গে এইটাও বলবো, অনেক মহিলারা আবার জানে বা অনেক মহিলাদের মিসগাইড করা হয়, এবং সেই মহিলারাই এই পুরুষ শাসিত সমাজে রিভেঞ্জ নেবার জন্য পুরুষদেরকে নানান দেখুন, রকম এখন আর বিপদে সমাজ ফেলে। কিন্তু সে অর্থে পুরুষ শাসিত নেই, হ্যাঁ? আর সমাজে মেয়েরা অনেক এগিয়েছেন এবং থাকা তো উচিতও নয়। ওমেন এম্পাওয়ারমেন্ট হয়েছে। মেয়েরা অনেক বেশি চাকরি-বাকরিতে বেরোচ্ছেন, রোজগার করছেন, এম্পাওয়ার হচ্ছেন। কেনই বা পুরুষ শাসিত সমাজ থাকবে? এখনো কিছু, কিছু জায়গায় নিশ্চয়ই আছে, কিন্তু বেশিরভাগ জায়গা এনলাইটেন্ড হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে, এই ধরুন আমার কাছে যে এত পুরুষ মানুষও তাদের পরিবার আসেন, ১ম এই এসে কি বলবেন বলুন তো? ছেলে হয়তো একটা বিরাট চাকরি করে। "দিদি আমরা তো এসব কিচ্ছু জানি না।" কেন জানেন না? আইন কানুন জানা, দেশের কনস্টিটিউশনটাকে জানা, এগুলো তো আমাদের উচিত। একদমই তাই, ছোটখাটো অন্তত আমাদের বিপক্ষে কি, কি আইন আছে আমাকে জানতে হবে তো। একদমই তাই। তেমনি মেয়ের বাড়ি দেখবেন অনেক মেয়ের বাড়ি কিছুটা, কিছুটা জানে। কিন্তু বহু মেয়ের বাড়ি আবার আছে কিছুই জানে না। তবে একটা জায়গায় গন্ডগোল কোথায় হয়ে যাচ্ছে আপনাকে আমি বলি। সাপোজ ধরুন আপনার ছেলে আছে। এবার আপনার ছেলের আপনি বিয়ে দিলেন। এবার আপনার ছেলের সম্বন্ধে একটা কেস করলে আপনাকেও তাতে জড়ানো যায়। আপনার হাসব্যান্ডকেও জড়ানো যায়। আপনার অবিবাহিত বা বিবাহিত মেয়ে, তার হাসব্যান্ড, তাকেও জড়ানো যায়। 498, শুধু 498 এ, নানান রকম আপনার ডাউরি কেস, আপনার এইসবগুলো। জামাইকেও কিন্তু রেপ কেসে জড়িয়ে দেওয়া যায়। একদম হয়তো সে আইপিসি। আমেরিকায় থাকে তাতেও। হ্যাঁ, কিন্তু আপনার মেয়ে যদি হয়, আপনার মেয়ে একটা কেস করলে মেয়ের সঙ্গেকার লোকজনকে কিন্তু জড়ানো যায় না। এই জায়গাটা একটা বিরাট লুপহোলস, লুপহোলস ইন প্রচুর, এবং আমাদের দেশে এগুলো আমাদের নিয়ে ইন্ডিয়ান ভাবার অ্যাক্টের সময় আন্ডারে। এসেছে। হ্যাঁ, এবং তার থেকেও বড় আমার মনে হয় ভাবার সময় আজকে এই জেনারেশনে কেন এত এই যে অল্প বয়সী ছেলেরা রেপ করার দিকে এগোচ্ছেন। কারণ এত তো শাস্তিও হচ্ছে, গণপিটুনিতে মারা যাওয়া হচ্ছে, তারপরে ওই ছেলেদের মধ্যে কেন ভয় পাচ্ছেন না কেন তারা?
কেন? আর এই যে মেয়েদের, আজকালকার দিনের মেয়েরা বাড়িতে কেন বলতে পারবেন না আমার একটা প্রেম আছে, ছেলেটির সঙ্গে এনগেজমেন্ট করে ফেলছি, তারপর আমি ছেলেটিকে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, কখনো ব্লু ড্রাম, কখনো হানিমুন মার্ডার, কেন হবে এগুলো? ধরুন আজকালকার দিনের মেয়েদের মধ্যে কেন এটা হবে? বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, করেছে, তো আমাকে তো বাড়িতে বলতে হবে। হয়তো এখনো পর্যন্ত আমাদের কেন? সমাজ না, ততটা কি বলছেন আপনি? বাবা, আমরা সাংঘাতিক। ডেভেলপ নয়। কি বলছেন? তাহলে আমার কাছে কথা, আমাদের মনে হয় এগুলো নিয়ে এখনো চিন্তা করা উচিত, যে আজকের মেয়েরা যারা সারাদিন অনেক রকম রিভিলিং জামা কাপড় পরে অনেকে ঘুরে বেড়াচ্ছেন, মোবাইলে তো সারাক্ষণ মোবাইল ঘেটে যাচ্ছে, স্মোক করছেন, ড্রিঙ্ক করছেন, সোশ্যাল আমি তার মিডিয়া কোনোটা নিয়ে দেখছে, আমার বক্তব্য নেই, করতেই পারেন সবাই, ব্যক্তিগত তাহলে তারা স্বাধীনতা। কেন এইগুলো করতে পারছে না? তারা বাড়ি থেকে, তারা পাবে যাচ্ছেন, ডেস্কে যাচ্ছেন, প্রি ওয়েডিং শ্যুটে চলে যাচ্ছেন, কখনো কখনো বিয়ের আগে সেই ছেলের সঙ্গে তারা নানা রকম ডেস্টিনেশনে চলে যাচ্ছেন। তারা বাড়িতে কেন বলতে পারবেন না এই ছেলেটিকে আমার পছন্দ নয়, আমি একে বিয়ে করব না? এখন তো শুনছি নাকি যে এই ছেলেটির সঙ্গে তার প্রেম ছিল, নাকি তার রেজিস্ট্রিও হয়ে গেছিল। তাহলে এই কথাটা আমি বাড়িতে কেন জানাতে পারবো না? আর তার বাড়ি থেকে তো তাকে ব্যবসার ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। মানে তাহলে আমি কি চাইছি, যে আমার যদি বাড়িতে বলি তাহলে আমার বাড়িতে এক্ষুনি সম্পত্তি থেকে বঞ্চিত করবে? তাহলে আমি এই বিয়েটা করে যদি একটা তারপরে কিছু করতে পারি, অনেক অ্যালিমেনি টেলিমেনি চেয়ে টাকা পয়সা নিয়ে বেরিয়ে আসতে পারবো, তারপরে এই ছেলেটিকে বিয়ে তারপর করবো। মিসইউজ অফ দ্য অ্যাক্ট, হ্যাঁ, তো আইনের আমার এটা মিসইউজ না জানা হচ্ছে। যে এইগুলো কেন হচ্ছে। আমার কিন্তু মনে হয় একটা নাবালিকা ধর্ষণ হয়ে যাওয়ার পরে গণপিটুনি, তার মৃত্যুদণ্ড, এগুলোর থেকে আমার কিন্তু মনে হয় আগে আমাদের এগুলো নিয়ে এখন ভাবার সময় এসছে। আটকানো এই অল্প উচিত। বয়সী ছেলেরা কথায় কথায় সহপাঠীকে খুন করছেন, সহপাঠিনীকে রেপ করতে যাচ্ছেন, মেয়েরা বিয়ের আগে এভাবে মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তাকে মেরে ফেলছে, বিয়ের পরে হানিমুনে গিয়ে মেরে ফেলছে, কাউকে ব্লু ড্রামে ঢুকিয়ে মেরে ফেলছেন। কেন এগুলো মানে বলছেন হচ্ছে? ধোঁকাবাজি যেটা হ্যাঁ, আর কি, কেন এই এগুলো? সবগুলো কেন আমার হচ্ছে? মনে হয় এই জেনারেশনের এই মেন্টালিটি নিয়ে আমাদের এবার শুরু করা উচিত, যে আমরা কেন এগুলো করছি, আমাদের এই মানসিকতাটা। কারণ সুস্থ মন কিন্তু সুস্থ সমাজ গড়ে তুলতে পারে। আজকে আমরা এই অসুস্থ মন নিয়ে মানে ঠিকঠাক জীবন তো যাপনই হবে না, এদের তো সবারই প্রায় গড়াদের পেছনে জীবন হবে। মেয়েরা হয়তো ছাড়া পাবেন, কারণ অনেক মেয়ে তো ছাড়া পেয়েছেন, জানেন। সেটাই কেন যে ওরা বুঝে উঠতে পারে না, হ্যাঁ, সেই আমি এটাই শিক্ষাটা ভাবি, কি এরা যে তাহলে আমরা পাচ্ছে না? এগুলো নিয়ে কি ভাববো না, হ্যাঁ, যে কেন আজকে এটা হচ্ছে? আমার মনে হয় এগুলো নিয়ে ভাবার এটাই হাই টাইম, এইসব অন্য কথা না ভেবে। এই জন্য কি তারা বলছেন যে বিয়ে গুলো সাকসেসফুল হচ্ছে না দেখুন, আজকালকার বিয়ে দিনে? সাকসেসফুল না হওয়ার অনেক কারণ আছে, আপনাকে আমি বলি। আগেকার দিনে আমাদের ঠাকুমাদের কথা যদি বলেন, মায়েদের কথা যদি বলেন, আমার মা যেমন চাকরি করতেন, একটা অন্য ব্যাপার। অনেকের মায়েদের জেনারেশনে অনেকের তো চাকরি করতেন না, ফিনান্সিয়াল একটা ব্যাপার আমার ছিল। মাও চাকরি তো করতেন, তারা ভাবতেন ইন্ডিপেন্ডেন্ট। যে কোথায় যাব। আর তখনকার দিনে বাপের বাড়ি থেকে শিখিয়েই পাঠানো হতো, তোমার কিন্তু জায়গা হবে না। তারা ভাবতেন যাবো শ্বশুর কোথায়। বাড়ি হ্যাঁ, এন্ড হ্যাঁ, ডেস্টিনেশন। তোমার মৃতদেহ বেরোবে ওই বাড়ি থেকে, এইসব একটা সময় তো ছিল। হ্যাঁ, তো তারা ভাবতেন যাবো কোথায়, তারপরে ছেলে মেয়ে হয়ে গেলে আরো সাংঘাতিক, যাবো কোথায়, আমি গিয়ে দাঁড়াবো কোথায়। তারা অনেক কিছু মেনে নিয়েছেন। তারপরে একটা জেনারেশন এলো, আমাদের জেনারেশন। আমরা তখন একটা দোলা চলে, আমরা হয়তো চাকরি বাকরি সবাই করেছি, অর্থনৈতিক স্বাধীনতাও ছিল, বাড়িতে একটা এমন পজিশন ছিল না যে গেলে ফেরত নেবে না, কিন্তু বিশাল ওয়েলকামও ছিল না। তখন আমরা দোলাচলে দ্বিধাদ্বন্দ্বে অনেকে আমাদের জেনারেশনটা কাটিয়েছে, যাব কি যাব না ভেবে ভেবে হয়তো যাওয়া তো হলো না, এরম একটা অবস্থা। বা যেতে পারি কিন্তু কেন যাব, দুরকম দল ছিল। একদল ভাবছিল যাব কি যাব না ভেবে ভেবে যাওয়া তো হলো না, আরেক দল নিজের অধিকার সচেতন, ভাবলেন যেতে পারি কিন্তু কেন যাব, সবকিছু এরম, ছেড়ে ছুড়ে। কেন যাব, এটা আমার অধিকার। এরকম দুটো দল তৈরি হলো। করতে করতে আজকের মেয়েরা ভাবছেন, বিশেষ করে অনেক মেয়ে, যে কিছু বনিবনা না হলেই চলে যাব। ছেলেরা কিন্তু এখনো অতটা ভাবছেন না, ছেলেরা এখনো তবু থাকতে চান। অনেক ছেলে আছে চট করে সংসার, কারণ আমি কিন্তু যেই কাজটা করি তার পার্সপেক্টিভ এটা বলছি, কেউ আর ভাববেন না আমি মেয়েদেরকে খারাপ বলছি। যারা মেয়েদের কাজ করেন তারা মেয়েদের কথাটা বলতে পারবেন। আমি তো আজকে এত বছর শুধু ছেলে বা তাদের পরিবার নিয়ে কাজ করছি, এখনো এসে দেখি ছেলেরা থাকতে চায়। সত্যি না মিথ্যে মনের কথা বলতে পারবো না, তবু তারা চট করে এখনো সংসারটা ভেঙে বেরোতে চাইছে না। তারা হয়তো বউ মামলাও করে দিয়েছে, তারপরে সেই বউ এনে তারা এখন সেটা সমাজের ভয়ে, হ্যাঁ, না ছেলে মেয়ে ছেলেদের হয়ে গেছে সেই মানে মায়া মমতায়, জানি না, থাকতে ছেলেদের চাইছে। মন বলছে না এখনো এবার পর্যন্ত না, নরম। নরম না, ব্যাপারটা অন্য। আমি আপনাকে বলি, আজকের মেয়েরা তাদের মায়েদের জীবনটা আর বাঁচতে চাইছেন না, কিন্তু ছেলেরা এখনো তাদের বাবাদের জীবনের মোহটা থেকে বেরোতে পারছেন না। ভাবছেন বাবারা যেরকম জীবনটা কাটিয়েছেন, মারা ওই সব কিছু মেনে নিয়েছেন, তাও বাবা মা সিনেমা গেছেন, তাও বাবা মা বাপের বাড়ি গেলেই চলে এসেছেন, মানে বাবা ভাবতে পারেননি বাবাকে ছোটবেলা ছাড়া থেকে থাকা যেটা যাবে। চোখে আমরা হ্যাঁ, দেখেছি, এবার ঝগড়াঝাটি ছেলেরা হোক যাই হোক এখনো বাবার একসঙ্গে। জীবনের ছায়াটা থেকে বেরোতে পারছেন না। মেয়েরা কিন্তু মায়েদের জীবনটা মানতে চাইছেন না, ভাবছেন না আমি কেন সহ্য করবো। তাই জন্য কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স গুলো শুধু বেশি এক্সট্রা হচ্ছে ম্যারিটাল আজকাল? অ্যাফেয়ার্স না, তাই জন্য ডিভোর্সের সংখ্যাও বাড়ছে। হুম। ছেলেরা যেটা ভাবছেন মেয়েরা সেটা ভাবছেন না।
ভাবনার গন্ডগোল হয়ে যাচ্ছে ভীষণ। এটা কিন্তু ফ্যাক্ট, মেয়েরাই বেশি করে ডিভোর্স চাইছে আর ছেলেরা করছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। না, এটা নিয়ে কি শুধু এক্সট্রা বলবেন? ম্যারিটাল অ্যাফেয়ার নয়, ছেলেরা থাকতে চাইছেন সম্পর্কে হ্যাঁ, বেশিভাবে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো আবার একটা মহিলার সঙ্গেই করছে। সেটাও করছে, সেটাও বলছি, এক্সট্রা সেটাও ম্যারিটাল খুব অ্যাফেয়ার এখন কিন্তু বেশি একটা বহু চলছে, পুরনো জিনিস, আমি বলবো না, প্রচলিত। তাহলে আবার আমাকে অনেকে রেড়ে করে পড়বেন আপনি ঠাকুর দেবতা নিয়ে টানাটানি করছেন, সেসব বলতে চাই না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে চিরকাল আমাদের দেশে বিদেশেও গ্লোরিফাই করা হয়েছে, সাহিত্যে, সংস্কৃতিতে, ধর্মে, সব তাই জন্য কি জায়গায়। বলছেন অ্যাডাল্টারিটা এখন তাই জন্য অ্যাবলিশ তুলে করা দেওয়া হয়ে হলো। গেল? অ্যাডাল্টারি আপনি প্রমাণ করবেন কি করে? কদিন আগে সুপ্রিম কোর্ট বললেন এখন এই হোটেলের বিল, কল রেকর্ড এগুলো দিলে তবু প্রমাণ করা যায়, কিন্তু সেও বড় সাংঘাতিক সেটার ব্যাপার। জন্য ডিভোর্স তার ওটাই জন্য আপনাকে হচ্ছে। ডিটেকটিভ এজেন্সি লাগাতে হবে, হ্যাঁ, আপনি পাবেন কোথায় এসব? এত সহজ কথা নয়। অ্যাডাল্টারিকে আমাদের দেশে মেনে নেওয়ার পেছনে একটা আপনি ভালো কথা বললেন, তাই জন্যই হয়তো মেনে নেওয়া হলো। অ্যাডাল্টারিটাকে আমাদের দেশে এখনো বিরাট অপরাধ বলে গণ্য করা হয় না, কিন্তু তাতে যে বহু সংসার ছারখার হয়ে গেল, সে বহু নারীরও বহু পুরুষেরও, এ কথাটা ওনারা কেন বুঝলেন না আমি জানি না। তো যাই হোক, সেটা নিয়ে এখন আলোচনা করে কোনো লাভ নেই, কিন্তু একটা বিরাট বড় কারণ কিন্তু এই কারণে যে পুরুষ আর নারীর ভাবনায় না ব্যালেন্স রইল না। তার মানে জেন্ডার ডিভিশনটা এখনো চলছে এই দেখুন, হিসেবে আপনাকে বলছেন? বুঝতে হবে এটা নারী পুরুষের বাইনারি নয়, এটা ন্যায় আর অন্যায়, আর এটা আইন আর বেআইন। কারণ পুরুষ মানুষের জন্য এখনো কিছু এদেশে নেই, বা তাদের পরিবারের জন্য একটা পুরুষ কমিশন পর্যন্ত নেই, যেখানে আমাদের দেশে নারী কমিশন, শিশু কমিশন, ট্রান্সজেন্ডার কমিশন, সিনিয়র সিটিজেন অ্যাক্ট, পশু পাখির জন্য Agreed, আইন, এভরিথিং ইজ দেয়ার। agreed. অথচ আমরা একটা পুরুষ কমিশন করার আগে এতবার ভাবছি, কেন ভাবছি বলুন তো? জানি না। তাহলে আপনাদের তো কখনো মনে হয়নি নারী কমিশন করলে আমাদের পুরুষ ভোট ব্যাংক চলে যেতে পারে? অর্থাৎ আপনারা কি এখনো পুরুষ মানুষকে মানুষই গণ্য করেন না? হিউম্যান রাইটস কমিশন পর্যন্ত আছে, সেখানেও পুরুষ মানুষকে কোনো পাত্তা দেওয়া হয় না। হয়তো পুরুষ মানুষ প্রচন্ড শক্তিশালী, না, স্ট্রং কোথায় শক্তিশালী? মেন্টালিটি, আপনারা তাই আবার উল্টোটা ভাবছে। বলেন যে নারী যেহেতু সন্তানের জন্ম দেন, নারী ভীষণ শক্ত। এটাই অ্যাকচুয়ালি ফ্যাক্ট। তাহলে আমার কাছে কথা, সবার যদি কমিশন থাকে, সবার জন্য যদি আইনের ব্যবস্থা হয়ে থাকে, প্রোটেকশন হয়ে থাকে, তাহলে পুরুষ মানুষের জন্য কেন হবে না? দেখবেন আপনি, এটা অ্যাডভার্টাইজমেন্ট যখন হয়, এই যে ইন্স্যুরেন্স পলিসিগুলোর, মারা গেলেও পুরুষ মানুষকে ছাড়া হচ্ছে না। তার স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন তুমি তো চলে গেলে, আমাদের ব্যবস্থা কিছু করে গেলে না, পলিসি। মানে ওই ওখানে তো তাহলে উল্টোটা, পূর্বে পুরুষ উড়বে ছাই তবে পুরুষের গুণ গাই। মানে পুরুষ মানুষগুলো মারা গিয়েও শান্তি পাচ্ছেন না। বাড়িতে প্রতিবেশী এসে বলছে তোমার ছেলে স্কুলে যাচ্ছে না, বলছে কি করে যাবে, ওর বাবা কোনো ইন্স্যুরেন্স করে রেখে যায়নি। আরে তা আপনি কিছু করুন, আপনারা তো এম্পাওয়ার্ড ওমেন, যে কেউ যে কোনো সময় মারা যেতে পারেন, তখনও পুরুষ মানুষের ঘাড়ে দোষ, বেচারা মরে গিয়েও শান্তি নেই যে উনি ইন্স্যুরেন্স করে রেখে যাননি বলে ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। উনি তো ওনার 3 কোটি টাকার তুমি কি করে গেলে না ইন্স্যুরেন্স, দেখো আমাদের কি অবস্থা। আরে হোয়াট ইজ দিস? এটাও আরেকটা দেখেছি, চাকরি করতো, হয়তো ভালো জায়গায় বিয়ে হয়েছে, চাকরি ছেড়ে দিচ্ছে, চাকরিটা আমার ছেড়ে কাছে তো দিয়ে অজস্র। আমি ওদের ঘাড়ে তাহলে বসে আমি মেয়েদের থাকবো। কথা জানতে চাই যে আমি তো উল্টোটা হ্যাঁ, বলছি, মেয়েদের রোজগার করা ম্যান্ডেটরি হতে হবে। আর জানবেন একটা নিজের কথা, ফাইন্যান্সিয়াল সেটা নারী ইন্ডিপেন্ডেন্স পুরুষ একটা। উভয়কে একটা কথা আজকে বলতে চাই, একমাত্র আপনার কেরিয়ার, সেটাই আপনাকে শেষ বয়স অবধি ডিভিডেন্ড দেবে। আপনার বাবা মা, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, কেউ দেবে না আপনাকে কোনো ডিভিডেন্ড। বাবা মা চলে যাবেন এক ট্রু। সময়, স্বামী বা স্ত্রী ব্যস্ত হয়ে পড়বেন, বা ছেড়েও চলে যেতে পারেন, বা এমনি চলে যেতে পারেন, ছেলে মেয়ে বড় হয়ে নিজেদের মতো কেরিয়ার করবে, কিন্তু একমাত্র সেটা নারী পুরুষ উভয়ের জন্যে আপনার যোগ্যতা, আপনার কেরিয়ার শেষ বয়স অবধি আপনাকে ডিভিডেন্ড দেবে, আর কেউ দেবে না। কাজে নারী পুরুষ উভয়কে বলতে চাই, শুধু নিজেদের কেরিয়ারে ফোকাস করুন, আর অন্য কিছুতে করতে হবে না, বাকি সব আপনি আপনি নিজের জায়গায় জায়গায় পড়ে যাবে। তাহলে আপনি কি বলতে চাইছেন যে এই যে আইনের শিক্ষা, যেগুলো ভেরি মাচ ম্যান্ডেটরি প্রত্যেকের জন্যই, সেটা সরকার থেকে ডেফিনেটলি সরকার থেকে তো, আপনি করা বলুন তো উচিত? বিএনএস যে হলো 23 সালে, কজন জানেন? কতজন কেউ জানে এটা? জানেন? আমি আপনি ভালো করে আমরা জানি না হয়তো এখন। আমরা কনস্ট্যান্ট তার অ্যাওয়ারনেস চালাবার চেষ্টা এক্স্যাক্টলি। করছি, এখন অনেক লয়াররা এগিয়ে এসছেন, এগুলো করছেন। কে জানেন আপনি আমাকে বলুন তো? আমি তো বলতে পারি মিডিয়ারও অনেক মানুষ জানেন না, পুলিশের সবাই কি জানেন ঠিক মতন? আমি জানি না। না, এটা স্বাভাবিক, কারণ অনেক দিন ধরে সিআরপিসি আইপিসি চলছিল, হঠাৎ 1860 করে, সাল থেকে যেটা হ্যাঁ, চলছে, হঠাৎ অনেকে তো করে চেঞ্জ কনফিউজ, হয়েছে। অনেকে হ্যাঁ, কনফিউজ। স্বাভাবিক। আর এই পুরনো কথা, পুরনোগুলোই বলছেন। এই যেমন রিসেন্টলি গুন্ডা দমন বিল হলো এবং অ্যাক্টও হয়ে পাশও হয়ে গেল 2-3 দিন আগে। অনেকে জানেও না অনেকে কিছুই যে জানেন না, গুন্ডা দমন বিলটা মেয়েরাও জানেন না। আইন এবার আমি হয়ে আপনাকে বলি, গেছে। কজন মেয়ে জানেন যে 498 এটা
নতুন বিএনএসে কি হয়েছেন, তারা কিন্তু হয়তো যারা সত্যি সত্যিই ধরুন নির্যাতিত বা অত্যাচারিত, হ্যাঁ থানায় গিয়ে তো তারা ওইটাই করবেন। আর এটাও অ্যাকচুয়ালি যারা সত্যিকারের নির্যাতিত তারা যায়ও না থানায়। এবং আপনি কখনো ভাববেন না কিন্তু আমার সেটা কাছেই কেস সেটা এসছে এরকম। নিম্ন মধ্যবিত্ত বাড়িতে, বরং না নিম্ন মধ্যবিত্ত বাড়িতে বা আপনার বাড়িতে ধরুন যেই মেয়েটি কাজ করেন তিনি কিন্তু তার অত্যাচারিত হলে তার হাজবেন্ডকেও দুঘা মেরে দেবেন, দিয়ে আরো দুটো বাড়িতে এক্সট্রা কাজ নিয়ে আলাদা হয়ে চলে যাবেন। কিন্তু বেশি কিন্তু কষ্টে থাকেন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাড়ির মহিলারা, কারণ তারা তো এটা করতে পারবেন না। তাদের সমাজে তাদের নাম সমাজ শুধু না, খারাপ তাদের হবে। বাপের বাড়িতে গেলেও তারা বলবে তুই ওইসব ছেড়ে চলে এলি, তার মানে সমাজের এর ভয়। মানিয়ে নে, তুই মানে কোথায় যাবি বাবা। এরকম ইভেন আমি এরম মেয়েকেও চিনি। তাহলে আপনি যে বলছেন সমাজ এম্পাওয়ার্ড হয়েছে, উইমেন কোথায় হয়েছে? এম্পাওয়ার্ড হয়েছে, না, আমি তো বলিনি তাই। তাহলে এরকম অনেক মহিলা আছেন যাদের কথা কেউ জানেনই না। আমি এরম মেয়েকেও চিনি যে আমাকে এই কথা বলেছে যে দিদি আমার বাপের বাড়িতে তো এসি নেই, গাড়িও নেই, এতদিনে এত অভ্যস্ত হয়ে গেছি না, তাই এই মারধর খেয়েও পড়ে আছি, বাপের বাড়ি গেলে তো এগুলো পাবো না। আমি অন ক্যামেরা বলে গেলাম, কারণ আমাকে বহু মেয়ে ফোন করেন, আমি তো তাদের বেশি সাহায্য করতে পারি না। হয়তো ওমেন্স কমিশনের নাম্বারটা দিই, হয়তো কিছু মহিলা এনজিওকে আমি চিনি তাদের নাম্বারটা দিই, কিন্তু এরমও কিন্তু অনেক মেয়ে আছেন যারা এই অভ্যাসগুলোতে এমনভাবে অভ্যস্ত হয়েছেন না, তারা সেগুলো ছেড়ে যাওয়ার কথা আর ভাবতে পারেন না। এন্ড অফ দ্য ডে মানুষ তো অভ্যাসেরই দাস। তারা কিন্তু অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করেও আছেন। বিয়ে নিয়ে কথা হতে হতে এই নিয়েও বিষয় নিয়েও কথা বলছি। আর জেন্ডার ডিভিশন তার মানে এটাও বলতে চাইছেন যে অভ্যাসের মানে দেখুন, বশতার জেন্ডার শিকার। ডিভিশন কিনা যাই না, নারী পুরুষ দুটো আলাদা প্রজাতি। যদি এই যে অনেকে ভাবে না যে আমি আর তুমি এক হয়ে যাব, এখন দেখবেন সমজেন্ডার বহু বিয়ে হচ্ছে, নারী, এটা নিয়ে কি না বলবেন এটা তাহলে? নিয়ে আমার বক্তব্য নেই, যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এই নিয়ে কথা বলার আমার কোনো অধিকারই নেই। বা থার্ড জেন্ডার বিবাহ যে এখন হতেই পারেন। লিগালাইজড আমার কাছে বহু আছেন করাবার যারা জন্য মেয়ে থেকে বলছে। ছেলে হয়েছেন, তারা আমার সঙ্গে কাজ করেন। আমরা তাদেরকে একেবারেই ছেলের জায়গায় দিই। কোনো আমার তাদের প্রতি শ্রদ্ধা আছে সম্পূর্ণ। সমাজের আমি প্রচুর ট্রান্সজেন্ডারের সঙ্গে কাজ করি, তাদের আমি সবাইকে অত্যন্ত রেসপেক্ট করি। সমাজের উপর ইম্প্যাক্ট কি পড়বে মনে কোনো হচ্ছে? ইমপ্যাক্ট পড়ার নেই। তৃতীয় লিঙ্গও তারা মানুষ, তারা সব রকম অধিকার এবং আইনি মানে সুবিধে পাওয়ার উপযুক্ত তারা আর সবাই। এই যে যারা সেম জেন্ডার ম্যারেজ, দেখুন, এটা সেটা তো কি নিয়ে আমাদের কিছু হচ্ছে? বলার হতে পারে না, এটা তো তাদের ব্যক্তিগত জীবন। এটা নিয়ে রাষ্ট্রের কি কি সত্যি কথা বলার অধিকার আছে এর মধ্যে? এটা তো তাদের থাকার ব্যাপার। তারা যদি ভালো থাকেন, রাষ্ট্র বা সমাজ কেন কথা বলবে তার মধ্যে? এসব গে, লেসবিয়ান এগুলো কিন্তু বহু পুরনো যুগ থেকেই ছিল। আমরা কে এর মধ্যে কথা বলার? না, কিন্তু ওদেরকে লিগালাইজ করা তো একটা বড় নিশ্চয়ই আহ, করা উচিত ছিল তো। আহ, কেন করেননি আপনারা? পদক্ষেপ। হ্যাঁ, করা উচিত তো। আমরা অনেক এগিয়ে গেছি সমাজে। এগুলো নিয়ে, এই ছোটখাটো বিষয়, এগুলো নিয়ে কথা বলা আমি মনে করি খুব পিছিয়ে পড়ার তাহলে ইঙ্গিত। বলছেন তাহলে এইগুলো হলে আরো ডেভেলপ হবে এবং এগুলো রেপ হলে বা ডেভেলপ হবে না, তাহলে এগুলো মেনে নেওয়া উচিত আমার মতে। না হলে কি হবে বলুন তো? এই জিনিসগুলো মেনে আমরা নেব না, কিন্তু ওনারা কিন্তু ওনাদের মতো চলতেই থাকবেন। এটা কি কোনো ঔচিত্য? সমাজ অনেক এগিয়ে গেছে। এগুলো দেখুন, আপনি তো বলতে পারবেন না সেক্স আর জেন্ডার কিন্তু এক জিনিস নয়, আলাদা সম্পূর্ণ, তাই না? একটা বাই বার্থ, একটা তারপরে আপনার আপনি চেঞ্জ চয়েস। এটা। তো কাজী আপনি যদি মনে করেন আপনি মনে মনে নারী, আপনি অবয়বে পুরুষ, হুম। সেটা তো আপনার কিছু করার নেই। আগ- এবার কেউ এফোর্ড করতে পারলে সেটা চেঞ্জ করে, নয়তো আগেকার কেউ দিনে করে না। একদমই কিছু করার ছিল না, এখন তাও যার অনেক। কাছে যার হ্যাঁ, অ্যাফোর্ডেবিলিটি আছেন affordability তিনি চেঞ্জ আছে। করেন। হ্যাঁ, তো সেটা নিয়ে আপনি কথা বলার কে? আমি কি তাকে পয়সা দিচ্ছি চেঞ্জ করার জন্য? দিচ্ছি না। কিন্তু তাতে কি মনে হচ্ছে না সমাজ যেটা যেই ধরনের সমাজে আমরা চলতাম সেটার ইম্প্যাক্ট পড়ছে? কেন ইম্প্যাক্ট আমাদের পড়বে? কামিং জেনারেশন কেন পড়বে? এইগুলো ভাবনা চিন্তা কেন করবে যে পড়বে না? ওরা যদি এরকম হতে পারে আমরাও তাহলে না, না, কেন? করতে আপনি পারবো। আপনার যদি এমন আপনার মেয়ের মধ্যে যদি এটা না থাকে, তাহলে সে কি ওটা হবে? মানে আমি বলতে চাইছি যে সনাতনী সমাজ নিয়ে যেটা না, না, এত আমি এরকম চলছে ভাবে বিশ্বাস করি না। সেটার সনাতনী সমাজ ইম্প্যাক্ট কি? হতে এটা পারে। সনাতনী সমাজ কাকে বলে? আপনি মহাভারতে যান, বৃহন্নলা তখন ছিল। তাহলে কিন্তু তারা তো বিয়ে করেনি বা না, সেটা তো, তাহলে আপনি এআই মানবেন, চ্যাট জিপিটি মানবেন, অথচ এটা মানবেন না। মানে যেটা আপনার সুবিধে আপনি সেটা মানবেন, আর যেটা আপনার অসুবিধা হচ্ছে আপনি সেটা মানবেন না। তখন আপনি সনাতনী সমাজের দোহাই দেবেন। আরে তাহলে কি করে হবে? আমি এদিকে বলবো ডিজিটাল ইন্ডিয়া, এদিকে আমি এটা মানবো না। না, এটা তো হয় না। তাহলে কাদের মেন্টালিটি চেঞ্জ করা উচিত? মানুষের, আমাদের। সব মানুষের। দুনিয়া এগোচ্ছে, আমাদেরকেও এগোতে হবে। মানে এটা তাহলে ওয়েস্টার্ন কালচার হয়ে যাবে? কখনোই ওয়েস্টার্ন কালচার নয়। কারণ এই কখনো নয়। ধরনেরই এখন হচ্ছে দেখুন আগে মানে এটা যে একটুখানি আগে বলছিলেন প্রচুর যেরকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এক্সট্রা ডিভোর্সের ম্যারিটাল হার অ্যাফেয়ার্স ব্যাপার, আজীবনের জিনিস, আজকে লিভ নতুন ইন কিছু না। রিলেশনশিপ। লিভ ইন এগুলো মেনে নেওয়া ছাড়া শুনুন, লিভ ইন রিলেশনশিপ মেনে নিচ্ছেন বলেই তাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে চাইছেন ওনারা। অস্বীকার করতে পারলেন কি? বললেন কি ওটা আইনত অপরাধ? বলেননি তো। ইভেন লিভ ইন রিলেশনশিপে আপনার সন্তান হলে সেটাও তো লেজিটিমেট।
সম্পত্তির এখন তো অধিকারও করেছি। সেখানে লেজিটিমেট। তাহলে আপনি তো এখন তো সেটাকে আইনত করেছি। অপরাধ বলতে পারছেন না, তার মানে আপনি মেনে নিচ্ছেন তাহলে। তার মানে মেনে নেওয়া উচিত, এবং হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই। সমাজ সমাজ তাহলে আরো কিন্তু কেন? চেঞ্জ হবে বলছেন? ডেফিনেটলি। কবে বিয়েটাই হয়তো পরে থাকবে না। আজকাল তো ছেলেপিলেরা বিয়েই করতে চাইছে না। একদমই তাই, এবং তাহলে তাই জন্য সন্তান মানে এবং আমি মনে করি যে দুনিয়া অনেক এগিয়ে গেছে। আমরা যদি মানধাতার আমলে ধারণায় বসে থাকি, আমরাই অবসলিট হয়ে যাব। এই যে এখন দুনিয়ার পপুলেশন, সঙ্গে এগিয়ে যাবে, ইন্ডিয়ার এগোতে হবে। পপুলেশন এখন 1.47 হুম। বিলিয়ন, ঠিক আছে? তাহলে তাই জন্য ডিঙ্ক চালু হচ্ছে, ডাবল ইনকাম নো কিড। এখনকার ছেলেমেয়েরা সন্তান চান না। আর এক্স্যাক্টলি এমনিতেও বাচ্চা কাচ্চা হলে যা পড়াশোনার খরচা, এক্স্যাক্টলি এটাই বলতে চাইছিলাম যে এখন তো বেচারারা নিজেরা রোজগার করুক, বিয়ে নিজেরা ভালো থাকুক। বিয়েই করতে চাইছে না, তার উপর তাই জন্য তো ছেলে মেয়ে হচ্ছে না, এই যে বাচ্চা কাচ্চা নিয়ে পেরেন্টসদের আটকাচ্ছে। একটা ধারণা, কিছু হলে বিয়ে করে নিয়ে ঠিক হয়ে যাবে, তারপরে বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। এই সমস্ত ধারণা টারণা বর্জন করার সময় এসেছে আমার মতে। সারোগেসি, অ্যাডপশন সব বন্ধ হয়েছে, ঠিক আছে? মানে বন্ধ হয়েছে মানে প্রচলিতভাবে যেটা চলতো সেটাকে আটকানো হয়েছে প্রচুর নিয়ম কানুনের যার বাধা। ঠিক আছে, তার যার মধ্যে বাচ্চার ভীষণ শখ সে অ্যাডপ্ট করবে। সেটার মধ্যে তো প্রচুর নিয়ম কানুনের হ্যাঁ, নিয়ম কানুন বাধা। মেনেই করবে। না, সেটাও করা সম্ভব হচ্ছে না। সবাই তো আর মিস ইউনিভার্স সুস্মিতা সেন নয় যে না, 2 না, বছর না, ধরে অনেকেই এখানে কোর্টে করছে গিয়ে এটা। হ্যাঁ, লড়াই অনেকেই করে করছেন। তার অধিকার করবে। না, না, এখন তাই অনেকেই জন্য তো করছেন এটা। সিঙ্গেল ফাদারহুড বা সিঙ্গেল মাদারহুড যেটা হচ্ছে মধ্যিখানে দেখুন, চল সিঙ্গেল উঠেছিল। মাদার আজকে নতুন কিছু নয়। কত পুরনো হিন্দি সিনেমায় নিরূপা রায়রা হতেন, বহু পুরনো। লিগালি তাদেরকে মান্যতা দেওয়া হতো না, না সেটা হলে এখন কিন্তু স্টার্ট হয়েছে। এটা হবে না কেন? কিছু অন্যায় নেই তো তার মধ্যে। একদমই না। কেন? কিন্তু অসুবিধা কি? সেটাকে প্রচলন করার জন্য কি করা উচিত কি করা উচিত? আপনারা? আমার মতে আইনি থাকা উচিত। আর কোনো শুনুন, কোনো মেয়ে আজকে বিয়ে করেনি। আপনার যে মিশন, যেরকম আপনি ছেলেদের পক্ষে যেরকম ভয়েস আমার তোলেন, মতে বহু ছেলে আছেন এখন যারা বিয়ে করতে আপনার চান কাছে না। তো নিশ্চয়ই আসছে বহু অনেকে ছেলে আছে আমার যে কাছে বলে, বিয়ে দিদি করবো না, আমি বাচ্চা ফাদার, বাচ্চা ফাদার ভালোবাসি। হতে আমার চাই। মতে এগুলো সহজ সরল হওয়া উচিত। একদম। বহু ছেলে আমার কাছে আসে, দিদি বিয়ে করতে চায় না কিন্তু আমার বাচ্চা ভালো লাগে। কিন্তু সেখানেও একটা মস্ত বড় বাধা, আজকের কার সমাজ। না, না, আজকাল আমি আমিও এখন যদি মা হতে চাই আমি না, আমাকে না, না, আমি বলবে এরকম এই ছেলেকে নেই চিনি নেই যার দুটো, এরকম। আমি যাকে বাবা হতে চাইলে আমি কেউ এরকম হচ্ছে ছেলেকে না। চিনি যে ছেলেটির জীবন নিয়েই তো বাবা বেবি, ও তো দুটো ছেলে আছে, ওর তো আছে তো মা, ওয়াইফ তো নেই ওর। তাহলে বলছেন আজকাল এই এই ধরনের শুনুন, সমাজ তো আমাদের নিয়েই তৈরি, সমাজ আমাদেরকেই বদলাতে হবে, কেউ বাইরে থেকে এসে বদলে দেবে না। একদমই তাই, সমাজকে কেউ বদলাতে চাইলে আমরাই বদলাতে হ্যাঁ, পারি। সুতরাং কাজে আমরা আপনার মানে ধরুন মেয়ে আছে, আপনার মেয়ে বিয়ে করতে চায় না কিন্তু ওর বাচ্চা ভালো লাগে, তা প্রবলেম কোথায়? সে যদি একটা অ্যাডপ্ট করে। প্রবলেম নিয়ম কানুন আইন, হ্যাঁ, আইন, এবং আমি ধরুন, সব থেকে বড় আপনার মেয়ে কোশ্চেন, ধরুন আইন মেনে একটা বাচ্চা পেলো অ্যাডপ্টে, তা সেখানে সবার আগে যদি আপনাদের মানসিকতাই না থাকে তাকে গ্রহণ করার, তাহলে আপনি সমাজকে কি করে বলবেন? সমাজকে কৈফিয়ত দিতে কেন হচ্ছে। কৈফিয়ত? কিসের এখনো কৈফিয়ত? না, পর্যন্ত না, না, সেটা চলছে। সেটা বাবা মা হিসেবে আপনাদের কর্তব্য সবার আগে ওর পাশে দাঁড়ানো। যদি আপনারা পাশে দাঁড়ান তাহলে সমাজের কৈফিয়ত দিয়ে এমনি বন্ধ হয়ে যাবে। সবার আগে বাবা মাদের পাশে দাঁড়াতে হবে না? এই ধরুন আজকে যারা ট্রান্সমেন, ট্রান্স ওম্যান, তাদের পাশে তাদের বাবা মায়েদের সবার আগে দাঁড়াতে হবে, তবে তো সব বদলাবে না। নাহলে কি করে বদলাবে বলুন? তার মানে এইটাই আপনার ধরুন আলটিমেট আমি আপনাকে বার্তা। একটা কথা বলি, আজকে অনেক মেয়ে শ্বশুর বাড়িতে খারাপ আছেন। এই যে ধরুন একটি মেয়ে ইন্দোরে যে মিস পুনা হয়েছিল, যে মারা গেল, যার শাশুড়ি জাজ, হাজবেন্ডও আইনজীবী, সে কনস্ট্যান্ট তার বাবা মাকে ফোন করে বলছিল আমি ভালো নেই, আমার দম বন্ধ লাগছে। কই, আপনারা তো তখন মেয়েকে নিতে আসেননি? মেয়ে মারা যাওয়ার পরে এত নাটক করছেন কেন? তার ভাই বড় বড় কথা বলছে বোন মারা যাওয়ার পরে, কখন তো নিতে আসেনি বোনকে? তখন তারা ভাবছিলেন ও অনেক টাকা দিয়ে বিয়ে দিয়েছি, কেন টাকা পণ দিচ্ছেন কেন মেয়ের বিয়ে দেওয়ার সময়? এই মেয়েটি তো আবার প্রেম করেই বিয়ে, তাহলে সে সময় টাকা দিয়েছিলেন কেন? আমার তো মেয়েটির উপরেও আপত্তি আছে, তুমি টাকা দিয়ে বিয়ে করেছিলে কেন? মা বাবার না, না, প্রেশার, না, না, একদম সমাজের সরি। প্রেশার, নো, বা হয়তো নো, ভেবেছে যেটা একটু পণ আগে আপনি দেওয়া এবং ভাবলেন। নেওয়া দুই অপরাধ। হ্যাঁ, তাহলে যেটা কেন? আপনি আমার একটু কথা আগে সেই মেয়েরা বললেন। আজকের দিনের মেয়ে, ও তো একটি এমবি, ও তো মিস পুনে, তাহলে আমি পণ নিলে বিয়ে করব কেন? প্রথমে তো আমার তরফ থেকে মা আপত্তি বাবাকে আসবে। বারণ করার না, যোগ্যতা তার নেই। আমাকে এই কথাগুলো প্লিজ বলবেন না, এগুলোকে আমার ন্যাকামো মনে হয়, এবং যেটা মনে হয় সেটা আপনার এখানে ক্যামেরার সামনে বসে আমি বলতে পারবো না, যে ল্যাঙ্গুয়েজটা বলা উচিত এর জন্যে। আমাকেও পঞ্চাইবে 1.5 কোটি টাকার, আমি সেখানে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো বা আমি বিয়ে করব, আমি তো কল্পনাই করতে পারি না। যারা প্রথমবার 1.5 কোটি টাকা চায় তারা তো পরবর্তীতে আরও চাইবেই সব কিছু। তারপরে কোন ন্যাকামি যে আমি পণের জন্য আমাকে মেরে ফেলেছে, আর সেই বাবা মা তখন কেন মেয়ে নিতে আসেননি? যখন মেয়ে বলছিল আমার দম বন্ধ লাগছে, কনস্ট্যান্ট মেসেজ করছে, ফোন করছে, আমার ভাল লাগছে না, তখন বাবা মা এসেছিল নিয়ে যেতে, কেন আসেনি? তারপরে মেয়ে মারা যাওয়ার পর নাটক, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে, হ্যানা হয়েছে, তেনা হয়েছে, সবাই তো পরপর তাই, কেউ তো মেয়ে নিতে আসেন না আপনারা।
তখন আসলে আপনাদের সমাজের ভয়। আর মেয়ে মারা যাওয়ার পর নাটক করতে ভালো লাগে নাকি? না, এটাও তখন একটা হয়তো টিভি চ্যানেল, তখন মিডিয়া, তখন নানান জায়গায় গিয়ে বসা মেয়ে হারিয়ে ফেলার পর। কেন এটাও আপনারা কি করেন? নয় যে মা বাবারা ভাবে যে মা আমার বাবা যদি মেয়ে এরকম ভাবনা আজকের দিনে আমার ভাবেন, মেয়ে একটু দাঁড়ান ভালো দাঁড়ান, জায়গায় সরি থাকছে। সরি টু বেক টু ডিফার। আজকের দিনে দাঁড়িয়ে বাবা মা যদি ভাবেন, এটা কিন্তু রবীন্দ্রনাথের নিরুপমার যুগ নয় যে টাকা দেওয়ার পর আমার মেয়ে ভালো থাকবে। যারা একবার মনে করেন মেয়েকে টাকা দিয়ে বিয়ে দিয়ে মেয়ে ভালো থাকবে, তাদের মেয়েদের এই পরিণতি আজও হবে। কারণ যারা একবার টাকা নেন তারা বারবার টাকা চাইবেন। তার মানে এম্পাওয়ারমেন্ট অফ তা ওয়েমেন কিসের এম্পাওয়ারমেন্ট? কিছুরই নেই না। তাহলে। সে আরে আমি বলি একটা পড়াশুনো এম্পাওয়ার্ড ওম্যান, সে টাকা দিয়ে বিয়ে করবে কেন নিজে? আর পড়াশুনো শিখিয়ে তাহলে লাভও লাভটা কি? কি হলো তাহলে? আর এই বাবা মাদের তো আমি সবচেয়ে বেশি এত দোষ দিই। খরচা করে যে পড়াশোনা আপনারা তো শিখিয়ে। সেই সময় মেয়েগুলোকে আনতে যান না। মারা যাওয়ার পর নাটক করেন কেন? এত টিভি মিডিয়া সব সামনে, রোজ রোজ টিভি মিডিয়ার সামনে আসতে পারবেন বলে? সরি, এইসব বাবা মায়ের জন্য আমার কোনো সিম্প্যাথি নেই। এবং এসব ছেলেদের বাবা মাদেরকেও আমি একই কথা বলবো। বউরা যখন এরম করে, ওনারা কিন্তু তখন কনস্ট্যান্ট ছেলেদের বলতে থাকেন, কি বলুন তো, কারণ আমি রোজ এগুলো দেখি। বাবু একটু মানিয়ে নে, আমাদের ফ্যামিলিতে তো কোনোদিন এরকম হয়নি, মানিয়ে নে, পুলিশ আসবে, আবার থানা কোর্ট হবে, তারপরে কোনো কারণে ছেলেটা সুইসাইড করলে তখন আমাদের কাছে আসছেন কেন? আগে কেন মানিয়ে নিতে বলেছেন? আরে ম্যাক্সিমাম একটা কেসই হতো, তার বেশি তো কিছু হবে না। মহিলাদের ক্ষেত্রে যেরকম সেরকম পুরুষদের ক্ষেত্রেও সেম, সমান। আমার যেরকম কাছে তো রোজ আসেন। আপনি তো সব থেকে বেশি জানবে যে মানসিক এটা আপনাদের নির্যাতন। আমি জানিয়ে দিতে চাই যে ছেলেদেরকেও তাদের বাবা মায়েরা কিন্তু একই কথা একদম বলেন মানসিক নির্যাতন যে সব থেকে বেশি মানে আমাদের ছেলেরাই বাড়িতে হয়। কোনোদিন থানা পুলিশ হয়নি, কোর্ট হয়নি, বাবু তুই একটু মানিয়ে নে, বাবু তুই একটু মানিয়ে নে, আমরা কোথায় মুখ দেখাবো? আরে আপনারা মুখ দেখাবেন? একটা ছেলের, একটা মেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিসের মুখ দেখাবার কথা বলছেন আপনারা? আর মানসিক আপনারা নির্যাতন তার সব মানে থেকে চান হেভি। কিন্তু যে ছেলে বা মেয়েটাকে বলি দিয়ে তাতে আপনারা সমাজে ধোঁকার টাটি বজায় রাখবেন, এটা আপনাদের চাওয়া? ছেলে মেয়েগুলো জীবন শেষ করে দিয়ে, এটাই আপনাদের চাওয়া? এই পেরেন্টসদের প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি হয় না। তো এদেরকে কি করা যাবে? এদেরকে শিক্ষা কি করে না দেবেন না, ওনারা আপনি? কোনো শিক্ষা পাবেনও না। ওনারা নাচতে নাচতে ছেলে বা মেয়ের বিয়ে দেন, মনে করেন সেটাই একমাত্র কাজ ওনাদের। আমার মতে ওরা যদি বিয়ে করতে, আমার কাছে সেদিন একটি ছেলে এসে বলেছে, দিদি আমার কোনো বিয়ে, তার মা এসে এখন বলছে ছেলেটা এখন 7 মাস জেলে। কি না, ওর দাদুর নাকি নাতবউ দেখার ইচ্ছে হয়েছিল, তাই ছেলেটাকে বিয়ে দেওয়া হয়েছে। সেই ছেলে এখন মাকে বলছে আমার জীবনটা তোমরা এভাবে নষ্ট করে দিলে। ছেলেটাকে এখন মার্ডার চার্জে ভেতরে ঢোকানো, মেয়েটি তারপরে সুইসাইড করেছে, এবং মেয়েটির এই সুইসাইডের রোগ বিয়ের আগে থেকে ছিল, কোনো খোঁজ খবর না নিয়ে বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের 4 মাসের মাথায় মেয়েটি সুইসাইড করেছে, ছেলেটি 7 মাস ধরে জেলে, ছেলেটির বাবাও চাকরি থেকে সাসপেন্ড। আজকে বলুন তো, ওর মা এখন কেঁদে কেঁদে আমাকে বলছে ছেলের একদম বিয়ে করার ইচ্ছে ছিল না। তাহলে বলুন এবার। এই ধরনের যে সব কাহিনী আপনার কাছে রয়েছে, আমি আপনার সঙ্গে মনে হয় যখন কথা বলছিলাম অফ ক্যামেরা, তখন বললামও এই কাহিনীগুলো আমাকে শুনুন, আমাকে লিখে যদি প্রচুর মহিলা আমায় গালাগাল বলা দেন, আমি যায়। নাকি ভুলভাল কথা বলি, মিথ্যে কথা বলি। আমার সবাইকে তো ওপেন ইনভাইটেশন আছে আমার অফিসে আসার জন্য, আসবেন আপনারা। না, ওনারা সবাই এগুলোকে মনে করেন ছোট আর বিচ্ছিন্ন ঘটনা। এরা জুলাই মাস, অলরেডি জুন মাসে না মিনিমাম আমাদের কাছে 1000 পরে লোক এসে গেছেন, আর সারা বছর এখনো পড়ে আছে। এই কাহিনীগুলো নিয়ে আপনি একটা ডকুমেন্টারি বা বই না, লিখুন। সে অনেকে তো বানাচ্ছেন, বই লেখার তাহলে সময় আমার সত্যিই নেই। কারণ বই লিখতে গেলে যে টেনাসিটি লাগে, যে সময় লাগে, আমি সত্যি আপনাকে বলছি আমার কাছে সেই সময়টা নেই। মানুষ কেউ যদি জানবে কি লিখতে করে? চান, না কেউ লিখতে চান, আমরা তাদেরকে মাল মশলা সব সরবরাহ করে দেবো, ইন্টারভিউর ব্যবস্থা করে দেবো, সব করে দেবো। যে আজকে তাই জন্য এরকম আমরা বসেছি, গল্প করছি, তাই জন্য যারা দেখবে আমাদের ভিউয়ার্সরা হ্যাঁ, তাতে তো তারা জানতে সারাদিন আমাকে পারবে। কিছু লোক গালাগাল দিচ্ছেন, আমি মিথ্যে কথা বলি। আমি কিন্তু কোথাও কোনোদিনও না, ছেলেদের পক্ষে আমিও কথা বলি না। অ্যাডভোকেট, আমিও অ্যাডভোকেট, এই আমি ঘটনাগুলো হয়। কোথাও মেয়েদের ছোট করেও কথা বলছি না, না, ছেলেদের পক্ষেও কথা বলছি না। আমি যেটা সত্যি সেটা বলছি, কারণ যারা মেয়েদের নিয়ে কাজ করেন তারা মেয়েদের সমস্যা জানেন। আমার তো ভীষণ আপত্তি মেয়েদের সেই বাবা মায়েদের না যারা আসার পণ দিয়ে মেয়েদের বিয়ে দেন। কেন দেন আপনারা? এটা আমাদের সমাজের একটা বলতে আর পারেন আজকের দিনে টিউবারক্লোর, দাঁড়িয়ে, হ্যাঁ, এবং এটা টিবির তো মতন আমাদের রোগ, আইনেই লেখা আছে যে পণ জরা দিলে রোগ। সেই বাবা মাকে ধরা হবে। তা সেই বাবা মাগুলোকে কেন ধরা হয় না যারা পণ দিয়ে বিয়ে দেন? আমি জানতে চাই তো। খবর পাওয়া যায় না তাই। তখন খবর পাবেন না আপনি। সবার আগে মেয়েটি যদি মারা যায়, সবার আগে মেয়ের বাবা মাকে গিয়ে ধরা উচিত আমার মতে। ছেলের বাবাকে তো ধরা উচিতই, মেয়ের বাবা মাকে। এই এতক্ষণ যে কথা হচ্ছিল তার মধ্যে মোটামুটি যেটা আমরা জানতে পারলাম যে আহ, এই পণ নিয়ে বিয়ে করার প্রথা, যেটা আমরা অনেক মানে আগেকার যুগ থেকে চলে আসছে, সেটা এখন মানে এখনো আমাদের সমাজে চলে যাচ্ছে। এবং পণ নিয়ে বিয়ে করার পর এই যেটা যেটা মানে আমাদের কথা হচ্ছে আর যে মুশকিলটা কি আপনাকে বলি, এই পণ নিয়ে বিয়ে করার প্রথাটা না বহু মেয়েরা জিইয়ে রেখেছেন। অনেকেই বাবাকে বলেন যদি আমায় এগুলো না দাও শ্বশুরবাড়ি গিয়ে আমি কি করে মুখ দেখাবো, দিদির বিয়েতে এতগুলো দিয়েছিলে আমায় কেন দেবে না?
বাবা তাতে বাড়ি বেচে দিচ্ছেন কিনা, পিএফ ইএসআই এর সব টাকা তুলে নিচ্ছেন কিনা, বহু মেয়ে খেয়াল করেন না। আর খুব মানে যেটা আমি বলতে চাইছি যে খুব খারাপ ব্যাপার যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ডিফারেন্ট স্টেট, আর ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট ধরনের ওয়েতে নিয়ম এগুলো করা হয়। আর ডিফারেন্ট আরেকটা নিয়মে বিষয়, এই যখনই তাদের মেয়েরা কি করছেন, রিচুয়ালস এর মধ্যে হ্যাঁ, পড়ে। আর মেয়েরা এটা নিজেরা অনেকে বলছেন, তারপরে যখনই শ্বশুরবাড়ি থেকে ঝামেলাটা হচ্ছে তখন এটাকে ডাউরি দেখাচ্ছেন। এই জন্য ছেলের বাড়িকে তো আমি বলি আজকাল আপনারা স্ট্যাম্প পেপারে লিখিয়ে নেবেন মেয়ের বাবাকে দিয়ে, যা দিলাম আমার মেয়ের ইচ্ছে বলে দিলাম। যেটা আগে করতো প্রিনাপ। প্রিনাপ তো আগে ছিল হ্যাঁ। না, পাটিপত্র যেটা ছিল, আচ্ছা, যে মেয়ের প্রিনাপ তো আমাদের এখানে এখনো চালু না হয়নি, চালু হয়নি। যে মেয়ের ইচ্ছেতে দিলাম, ওনারা কিছু চাননি। এগুলো প্লিজ লিখিয়ে নেবেন ছেলের বাড়িকে, আপনাদের এটার মাধ্যমে এটা বলতে চাই। নন্দী মানে এই কথাটা যেটা বললেন এটা আর যদি খুব অনেক সময় হয় না important। টাকা দিচ্ছেন পরে গিয়ে বলে চাইছিল ওনারা, দয়া করে না আপনার ওয়াইফের অ্যাকাউন্টে মানে মেয়েটির অ্যাকাউন্টে টাকা নেবেন, আপনাদের কারোর অ্যাকাউন্টে এটা টাকা আমি নেবেন না। আপনার সঙ্গে নন্দিনী একদম সহমত যে আর প্রিনাপ বা একটা তারপরেই ওই ওনারা বলেন পাতিপত্র যেটা যে বলছেন। ডাউরি, এটাকে হ্যাঁ, ডাউরি বলে চালিয়ে দেন। প্লিজ মেয়েটির অ্যাকাউন্টে টাকা নেবেন, আর একটা না স্ট্যাম্প পেপারে লিখিয়ে নেবেন মেয়ের বাবাকে দিয়ে, যে সব কিছু মেয়ের স্বইচ্ছায় দিয়েছি, ওনারা কিছু চাননি। দর্শক বন্ধুদের যারা দেখছেন হ্যাঁ, এটা তারা ভীষণ এইটা জরুরি। একদম মাথায় রাখুন, ঠিক আছে? আমি এই জন্য আগামী অনেকেই দিনে এইটা আজকাল বলি, আপনারা করবেন তাহলে দুদিকে মানে অনেকটা আইনের কতটা সাহায্য আমি পাবো আমরা অনেকেই জানি বলি না। যে বিয়ের আগে একটু কথা বলতে আসবেন, কারণ বিয়ের পরে ঝামেলা হয়ে গেলে হ্যাঁ নিশ্চয়ই সাজেশন দিতে পারি, কিন্তু বিয়ের আগে থেকে যদি এগুলো জেনে নেন না, দেখুন এড়ানো সম্ভব না কিছুতেই। একদমই, যা কেস ভাগ্যে কেউ একটা আছে। করে দিলে হ্যাঁ, আমার আপনার কিছুই করার নেই, হ্যাঁ নিশ্চয়ই কোর্টে করতে পারেন আপনার, যতটা কিন্তু করা বিয়ের আগে সম্ভব। যদি খানিকটা অন্তত জানা থাকে তাহলে কিন্তু একটু সুবিধে হয়। এবং একদম একদম। মেয়েদের বাড়িতেও আমি বলবো, মানে অনেক মেয়েই তো ঠকে যান, ছেলে বিয়ের আগে একটু খোঁজ খবর নিয়ে বিয়ে দেবেন ছেলের বাড়ির। হ্যাঁ, না হলে এই যে বিয়ের পরে অনেকে সহবাস করছে না, কনজিউমিং হচ্ছে না, তারপর তাই জন্য এবং বাচ্চা মেয়েরা তো কাচ্চা হচ্ছে না। ভীষণভাবে ইম্পর্টেন্ট বলে ছেলেদের আজকাল একদম। দাগিয়ে দিলে ডিভোর্সটা করলে সুবিধা হয়, মানে টাকাটা চাইতে সুবিধা হয়। সেক্ষেত্রে আমি তো এই জন্য 7টা টেস্ট জরুরি হওয়া দরকার, গভর্নমেন্টের সঙ্গে এটা নিয়ে কথা বলতে চাইছি, যে 7টা টেস্ট ভীষণ জরুরি। আজকাল অনেক ছেলেই এসে বলেন তো যে ওয়াইফদের একটু মানসিক প্রবলেম আছে, তো এই জন্য বা ছেলেদেরও যদি থাকতে পারে, তো সেই রকম 7টা টেস্ট না ভীষণ জরুরি। সেই টেস্ট হলে তবেই রেজিস্ট্রির ছাড়পত্র পাওয়া উচিত, না হলে উচিত না। এটাও খুব একটা মানে ইম্পর্টেন্ট। আমি অ্যাকচুয়ালি আমরা আজকে এখানে বসেছি যেই কথাগুলো, যে এই কথার মধ্যে সলিউশন কি পাওয়া যায় আমার মতে সেই এইগুলো 7টা টেস্ট, যেমন দুটো ধরুন পয়েন্ট আপনিও দিলে থ্যালাসেমিয়া ক্যারিয়ার, আপনার একদম। হাজবেন্ডও থ্যালাসেমিয়া হুম, ক্যারিয়ার, আপনার বাচ্চা তো থ্যালাসেমিয়া হবেই। আর থ্যালাসেমিয়া একবার যদি হয় আপনাদের কিন্তু অর্থনৈতিকভাবে মানসিকভাবে সবকিছুতে শেষ হয়ে যাবেন। আরও নানান রকম ডিজিজ আছে, ইনফ্যাক্ট আজকাল তো সাইকোসোম্যাটিক টেস্টও হয়। এই ইম্পোটেন্সি বা বহু মেয়ের মধ্যে ফ্রিজিডিটি আছে, এই সমস্ত টেস্ট হয়ে যাওয়া দরকার। দর্শক বন্ধুদের কাছে এই বার্তাগুলো পৌঁছানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। সঙ্গে এটাও আমি জিজ্ঞেস করব যে আহ, এত ঝামেলা হচ্ছে তারপরেও আমাদের ভারতবর্ষে পলিউশন মানে পপুলেশন এত বাড়ছে কিভাবে? দেখুন আমাদের ভারতবর্ষে বিশেষ করে, মানে যারা ওয়ান আমাদের পয়েন্ট ফোর ভারতবর্ষে তো সেভেন না, বিলিয়ন দেখুন ভারতবর্ষের একটা বেশিরভাগ অংশটাই তো মানে প্রায় খুবই একটা যাদের কাছে টাকা পয়সা নেই, হ্যাভ নটসদের দল আজও, মানে একটা বড় অংশ আছে কিন্তু যাদের কাছে প্রায় কিছুই সেভাবে নেই, তাদের কাছে কিন্তু এন্টারটেনমেন্ট বলতে দুটো জিনিস জানেন তো, এই মুভি আর সেক্স, এর বাইরে কিছু নেই। আর তারা এখনো ওই মানে সেক্সটা বলতে বোঝেন বাচ্চা হবে, একটা বড় অংশের পপুলেশন। তার ফলে আমাদের দেশে সবার আগে কিন্তু এখন এই জন্ম নিয়ন্ত্রণ আইনটা হওয়া উচিত, এইটার জন্য আমারও মনে হয় খুব ভয়েসটাকে আমাদেরও সবার স্ট্রং খুব করা হওয়া উচিত। উচিত। মানে এত কি বলুন তো, একটা দেশের তো একটা ক্ষমতাও আছে, এই সেই দেশের যে সম্পদ সেটা বন্টন হওয়ার, আমার মনে হয় খুব জরুরি। আর অদ্ভুতভাবে দিদি দেখুন যে যেটা বললেন যে একটা ক্লাস বা একটা ক্যাটাগরির মধ্যে এইগুলো রয়েছে এবং সেখান থেকেও মানে অন্য ক্লাস বা ক্যাটাগরি অ্যাডাপ্ট করতে পারবে না, কারণ সেখানেও আইন নিয়ন্ত্রণ হয়ে গেছে। যে আমার মনে হয় সরোগেসি করতে জনসংখ্যা পারবে না, নিয়ন্ত্রণটা খুব নিয়ন্ত্রণ দরকার। করতে পারছে সেই জন্য এখন কি এই যে আমরা হয়েছে ধরুন মাঝে মাঝে তুলনা করে ফেলছি, ক্যানাডায় এরকম হয় ভারতবর্ষে হয় না, তা ক্যানাডার যা জনসংখ্যা সে তো আমার একটা স্টেটেরও স্টেটের কম, বেশি। তাহলে সেইখানে যেটা হতে পারে আমাদের তো সেটা হতে পারে না। একদমই তাই, আমাদের সঙ্গে একমাত্র তুলনা চলে চীনের, কিন্তু আমাদের দুজনের ব্যবস্থাটা এত তারাও ডিফারেন্ট, কন্ট্রোল। কিন্তু এমন ব্যবস্থাটা ডিফারেন্ট, ওখানকার শাসন ব্যবস্থার সঙ্গে আমাদের কোনো তুলনা তো চলে না। জিও পলিটিক্সটাও তো আমাদের বুঝতে হবে যে এক্স্যাক্টলি কীরকম। তো সেটার জন্য কিছু ভাবনা চিন্তা আমি আর কি, আমি অতি ক্ষুদ্র মানুষ, আমি কি ভাববো? আপনারা বললেই তো আস্তে আস্তে সরকারের কানে ঢুকবে এবং না, তবে ভবিষ্যতে আমি মনে আমাদের করি সমাজ ব্যবস্থা সরকারের এই বদলাবে। বিষয়টায় খুব দৃষ্টি দেওয়া দরকার।
এই জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনটা ভীষণ জরুরি। তাহলে কি একটু সমাজেরও চেতনা হবে, সমাজও জাগ্রত নিশ্চয়ই হবে। আমার মতে। ইনফ্যাক্ট আজকেও আমাদের কথোপকথনে অনেকটাই আমরা চেতনা জাগাতে পারলাম। সনাতনী সমাজ হোক, আমরা সবাই চাই একটা সুস্থ সমাজ, গর্বিত সুস্থ সমাজ। সমাজ, সুস্থ মন সবার উঠুক। একদমই তাই, যেটা আপনি শুরুতেই বললেন। এবং আজ দিদি আপনি আমাদের সঙ্গে আসলেন, এসে অনেক কিছু আমাদের সঙ্গে শেয়ার করলেন, ডিসকাস করলেন। এরপরে আরও একদিন আপনার সঙ্গে বসবো, নিশ্চয়ই। সেদিনকে আপনার ছেলেবেলার কথা, সেই গল্পগুলো শুনবো। আজকে যেটা নিয়ে কথা বললাম আমরা, আশা করি দর্শক বন্ধুদের কাছে প্রচণ্ডভাবে এফেক্ট করবে। কারণ দিদি যে কথা দুটো বললেন, প্রথম কথা হচ্ছে একটা প্রিনাপ, মানে পাটিপত্র লেখা। পাটিপত্র আগে হতো, বাঙালদের মধ্যে কিন্তু হ্যাঁ, পাটিপত্রটা ছিল, আজও হয়তো সেভাবে নেই, কিন্তু আগে কিন্তু খুবই কিন্তু ছিল। লিখিয়ে নেওয়া বা বুঝে মানে পড়া, আপনি কি কি দেবেন, আমি হ্যাঁ, কি কি পাবো, এসব কিন্তু ছিল। ছেলে মেয়েদের মধ্যে বিয়ের আগে নিশ্চয়ই তার বাবা মারা এটা যদি একটা করেন, তাহলে দুপক্ষেই কেস কামারি আর অনেক কিছু, ডিভোর্স, তারপর এই ইনফ্যাক্ট প্রিন্যাপ যদি এদেশে চালু হয়, অর্ধেক বিয়ে বন্ধ হয়ে যাবে। ক্রিমিনাল যে ইন্টেনশনটা, এইটা একটা অদ্ভুত কথা। হ্যাঁ, বিদেশে হ্যাঁ, জানেন তো অনেক বিয়ে কিন্তু এই প্রিন্যাপের সময় ভেঙে যায়। আর একদমই তাই। তখন ভাবে যে ভবিষ্যতে কিছু পাবোই না সম্পত্তি, বিয়ে করতে যাব কেন? কিন্তু জোকস অ্যাপার্ট, কিন্তু এইটা খুবই দরকার। এবং ভবিষ্যতে যখন ক্রিমিনাল অ্যাটেম্প্ট বা ক্রিমিনাল ইন্টেনশন গুলো আটকানো যাবে সম্ভব। আরেকটা দিদি যেটা বললেন সেটাও একদম এখানে মেয়ে মাকে খুন করে ফেলছেন, বাবাকে খুন করে ফেলছেন সরকারি চাকরি সম্পত্তির জন্য। পাচ্ছেন বলে। বলুন না। হ্যাঁ, সুতরাং আমাদের আজকের যে এপিসোডটা, এইটা দেখবেন ভালো করে মন দিয়ে। দিদি অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন, আপনাদের সবার জন্য সেগুলো ইম্পর্টেন্ট আছে, দরকার। তাই জন্য আজকে আমাদের কথা বাজার গল্প কথা নিয়ে। এবং দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আর যদি কিছু আরও জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা দিদির কাছে পাঠাবো। আপনাদের জবাব আমরা পরের বারে দেব।